আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা সত্যিকারের বাস্তব ঘটনা অনুভব করাতে চলেছি। 2018 সালে থাইল্যান্ডের একটা গুহাতে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায় যা কেউ কখনো চিন্তাই করতে পারেনি। যেখানে প্রতিপদে ছিল মৃত্যুর হাতছানি, তা সত্ত্বেও মনের কোথাও একটা ছিল বেঁচে থাকার ক্ষীণ আশা। কী হয়েছিল ওদের সাথে? ওরা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? একটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হওয়া একটা অসাধারণ মুভি নিয়ে চলে এলাম আপনাদের জন্য। সময়টা ছিল 2018 সালে 23শে জুন। অয়েলবটস নামে এক জুনিয়র ফুটবল টিম একটা ম্যাচ জিতে যায়। তো তাদের টিমের 12 জন এবং তাদের কোচ সেদিন ম্যাচ জেতার আনন্দে থামলং কেভ নামে একটা গুহায় ঘুরতে যায়। তারা গুহায় ঢুকে কিছু দূর যাওয়ার পর সেখানে প্রচণ্ড বৃষ্টি নামে। তারা যেহেতু গুহার অনেকটা ভিতরে ছিল, তাই তারা বুঝতে পারেনি যে বাইরে এতটা জোরে বৃষ্টি নেমেছে, কারণ সাধারণত সেই সময় বৃষ্টি হয় না, যেহেতু বর্ষা আসে জুলাই মাসের দিকে। অন্যদিকে অনেকটা দেরি হয়ে যাওয়ায় তাদের পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। তখন তাদের এক বন্ধুর মুখে শোনা যায় যে ওরা 13 জন থামলং গুহাতে ঘুরতে গেছে। এটা শুনে সবাই ছুটে যায় সেই গুহার দিকে। গুহার কাছে পৌঁছে তারা দেখে ভারী বৃষ্টি হওয়ার কারণে গুহার ভিতরে জল জমে গেছে। এই দৃশ্য দেখে ওই ছেলেগুলোর বাড়ির লোকেরা ইমার্জেন্সি সার্ভিসকে খবর দেয়। তখন জরুরি সেবা প্রদানকারী টিম এবং সেখানকার রাজ্যের প্রধান সেই গুহার সামনে এসে দাঁড়ায়। কিন্তু গুহার ভিতরে এতটাই পানি আর ভীষণ অন্ধকার ছিল যে আগে থেকে গুহার পথ ভালো করে চেনা না থাকলে এত জলের মধ্যে যাওয়া প্রচণ্ড কঠিন ব্যাপার। সেখানে ভার্নার নামে একজন ব্রিটিশ লোক আসে, যে কিনা থাইল্যান্ডের এই গুহা নিয়ে পড়াশোনা করেছিল। সে নেভি সিলের ক্যাপ্টেন আর্মেন এবং রাজ্যপালকে বলে, এই গুহাটাকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু বর্ষাকালে আমি কোনোদিন এই গুহার ভিতরে যাইনি। আসলে গুহার ভিতরে অনেক ছোট ছোট এবং সরু সরু পথ আছে, এবং এই কারণে এত জলের মধ্যে ভিতরে যাওয়া কঠিন ব্যাপার। গুহার ভিতরে রাস্তা কিভাবে কোন দিকে গেছে সেটা বোঝানোর জন্য ভার্নার নেভি সিলকে একটা ম্যাপ তৈরি করে দেখায়। সেই ম্যাপ অনুসারে গুহার ভিতরে তারা প্রবেশ করে, আর কিছু দূর পর টি জাংশন নামে একটা স্থানে জলের প্রচণ্ড স্রোতের কারণে আর এগোতে না পেরে আবার ফিরে আসে। এবং তারা জানায় যে আমরা যতদূর পেরেছিলাম গিয়েছি, কিন্তু সেখানে আমরা কোনো মানুষ দেখতে পাইনি। এর মানে যে 13 জন গুহার ভিতরে আছে তারা গুহার আরও ভিতরে আছে, হয়তো জীবিত বা মৃত। তখন তারা রাজ্যপালকে পরামর্শ দেয় যাতে উনি সাহায্যের জন্য ব্রিটিশ কেপ রেস্কিউ কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে, কারণ তারা ইংল্যান্ডের এমন একটা সংস্থা যারা কিনা গুহাতে কোনো মানুষ ফেসে গেলে সেখান থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে। অন্যদিকে যেসব জায়গা দিয়ে গুহায় পানি প্রবেশ করছিল, গ্রামবাসীরা সবাই মিলে সেগুলো বন্ধ করতে শুরু করে, আর এসব করতে করতে প্রায় 5 দিন কেটে যায়। এদিকে সেই 13 জন বেঁচে আছে কি মারা গেছে সেই বিষয়ে কেউ কিছুই জানে না। এরপরও মনে আশা নিয়ে গুহার জল পাম্পের সাহায্যে বাইরে বের করার কাজ শুরু হয়, যাতে গুহার জল কিছুটা কমে যায় এবং উদ্ধারের কাজ সহজ হয়। এবং তারা রাজ্যপালের কাছে গিয়ে বলে, বৃষ্টির জল গুহার উপর দিক দিয়ে বয়ে চলেছে, আমরা যদি কোনোভাবে পাহাড়ের জল বয়ে যাওয়ার পর তাকে ঘুরিয়ে চাষের জমির দিকে করে দিতে পারি তাহলে গুহাতে জল ঢোকা আটকানো যাবে। কিন্তু সেই পাহাড়ে বৃষ্টির জল যদি চাষের জমিতে যায় চাষিদের অনেক ক্ষতি হবে। এটা জানার পরেও সব চাষিগুলো রাজি হয়ে যায়, কারণ 13টা ছেলেকে তো বাঁচানো যাবে। এরপর সেখানকার লোকেরা সবাই মিলে জল বয়ে আসার পথটাকে আস্তে আস্তে চাষের জমির দিকে ঘুরিয়ে দিতে থাকে। আর অন্যদিকে ভেতরে আটকে পড়া মানুষগুলোর পরিবার পরিজনরা তাদের জন্য পুজো পাঠ করতে থাকে। এভাবে 10 দিন কেটে যায়। আর 10 দিন পর বৃষ্টি কিছুটা কমে যায়, কিন্তু বৃষ্টি থামার পরেও সেই গুহার ভিতরে ঢোকা অনেকটাই বিপজ্জনক ছিল। কিন্তু জন এবং রিক, যারা কিনা দক্ষ ডুবুরি, তারা সেই গুহার ভিতরে ঢুকতে রাজি হয়ে যায়। বৃষ্টি থামার জন্য গুহার ভিতরে জলের স্রোত কিছুটা কমেছে, তাই তারা সাঁতরে পাঠায়া বিচ অবধি পৌঁছে যায়। গুহার ভিতর দিক দিয়ে এদিক ওদিক দেখতে দেখতে খানিক দূরে চেম্বার 9 নামে একটা জায়গায় তারা কিছু টর্চের আলো দেখতে পায়। আরও খানিকটা এগিয়ে যেতেই তারা দেখতে পায় সেই 12টা ছেলে এবং তাদের কোচ 10 দিন ধরে তারা গুহার ভিতরে আটকে আছে। খাবার মতো জল বা খাবার কিছুই তাদের কাছে ছিল না। জন আর রিক ভাবতেই পারেনি যে 13 জনকে গুহার ভিতরে ওরা জীবিত অবস্থায় খুঁজে পাবে। 13 জন এদের দুজনকে দেখে যেন প্রাণ ফিরে পায়। তারা জিজ্ঞেস করে, এতদিন ধরে তোমরা খাবার না খেয়ে কি করে বেঁচে আছো? তারা বলে, আমাদের কোচ আমাদেরকে প্রতিদিন মেডিটেশন করাতো, অর্থাৎ যোগাসন। যোগাসনে যদিও খিদে মেটানো সম্ভব না, কিন্তু যোগাসন মানসিক শক্তিকে অনেকটাই মজবুত করে। জন আর রিক তাদের সঙ্গে কথা বলে, কিন্তু তাদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে না, কেননা রিক শুধুমাত্র তাদের খুঁজে এসেছিল। তারা তাদের সঙ্গে এক্সট্রা কোনো অক্সিজেনের সিলিন্ডার বা কোনো মাস্ক নিয়ে আসেনি। তারা আরও বলে, তোমাদেরকে এখান থেকে আমরা ফিরিয়ে নিয়ে যাব, আমরা আবারও ফিরে আসব। এবং সেই 13 জন যে বেঁচে আছে সেই প্রমাণস্বরূপ সেই 13 জনের একটা ভিডিও করে নিয়ে ফিরে আসে রিক আর জন। সেই ভিডিওটা দেখে সেই ছেলেগুলোর পরিবারসহ সবাই জানতে পারে যে সেই 13 জন বেঁচে আছে, এবং সবাই আনন্দে উল্লাস করতে থাকে, কারণ তারা ধরে নিয়েছিল যে এতদিনে এই জলভর্তি গুহার ভিতরে হয়তো সেই 13 জন মারা গেছে।
পরের দিন নেভি ডুবুরিদের সঙ্গে ছিল। একজন ডাক্তার চেম্বার 9-এ যায়, অর্থাৎ যেখানে সে 13 জন আটকে আছে। সেই 13 জনকে তারা কিছু খাবার দেয় এবং তারা সুস্থ সবল আছে কিনা শারীরিকভাবে সেটা চেক আপ করে। কিন্তু সেখানে পৌঁছানোর পর হয় আরেক বিপদ। কারণ বাহির থেকে যারা এসেছিল তারা সেখানে যাওয়ার পর দেখে তারা যে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে এসেছিল তারা অনেকটাই ব্যবহার করে ফেলেছে এবং যতটুকু অক্সিজেন আছে সেটার সাহায্যে শুধুমাত্র একজনই গুহা থেকে বের হতে পারবে এবং তাকেই বাইরে গিয়ে জানাতে হবে যে গুহার মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন যোগান দিতে হবে যদি সবাইকে বাঁচাতে হয়। এমন সময় রিকের মাথায় একটা অদ্ভুত আইডিয়া আসে। সে বলে, সাধারণভাবে জ্ঞান থাকা অবস্থায় গুহার অত গভীর থেকে 13টা ছেলেকে বের করে আনা অসম্ভব, কিন্তু একটা উপায় আছে, আমরা ওদেরকে অজ্ঞান করে বের করে নিয়ে আসতে পারবো। তাই তারা এই বিষয়ে এক্সপার্ট হ্যারিস নামের একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে এবং তাকে বলে, তুমি এই বিষয়ে পারদর্শী, তুমি জানো কিভাবে কি করলে ওদের ক্ষতি হওয়ার চান্স কম থাকবে। হ্যারিস প্রথমে রাজি হয় না, কারণ জলের মধ্যে যেখানে অক্সিজেনের অভাব সেখানে কোনো মানুষকে অজ্ঞান করে জলের মধ্য দিয়ে নিয়ে এলে তার মৃত্যু হতে পারে। এসব ঘটনা তর্ক বিতর্ক চলতে চলতে 15 দিন কেটে যায়। এরপর নেভি সিলের একজন সদস্য সেই ছেলেগুলোর জন্য সুইমিং স্যুট নিয়ে সেখানে যাচ্ছিল, কিন্তু তার অক্সিজেন সিলিন্ডারের মুখটা খুলে গিয়ে সমস্ত অক্সিজেন বেরিয়ে যায় এবং সে সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আর এই অক্সিজেনের সমস্যা বারবার হচ্ছিল। গুহার বাইরে থেকে এরা যতটা আন্দাজ করছে যে অক্সিজেন এতটা লাগবে, কিন্তু ভেতর দিক দিয়ে যাওয়ার সময় রাস্তা এতটাই সংকীর্ণ এবং এতটাই বিপজ্জনক এবং এতটাই ঘুরো পথে যেতে হচ্ছে যে অক্সিজেন যেতে গিয়ে শেষ হয়ে যাচ্ছিল। এরপর হ্যারিস রিকের আইডিয়া মানতে রাজি হয়ে যায়, কারণ যে কোনোভাবে সেই ছেলেগুলোকে যদি সেখান থেকে বের করার চেষ্টা না করা হয় তাহলে তারা আর বেশি দিন বাঁচবে না। এরপর তারা এই অজ্ঞান করে বের করার ব্যাপারটি রাজ্যপালের সাথে শেয়ার করে। যেহেতু আর কোনো উপায় ছিল না, তাই রাজ্যপাল তাদেরকে অনুমতি দেয়, কিন্তু এটা যেন বাইরের লোকজন কেউ জানতে না পারে সেভাবে বিষয়টি হ্যান্ডেল করতে বলে। এভাবে 16 দিন কেটে যায়। এরপর 16 দিনের মাথায় তারা তাদের এই মাস্টার প্ল্যানকে কাজে লাগানো শুরু করে। যেহেতু হ্যারিস ডুবুরি ছিল না, তাই সে রিক, জন, ক্রিস আর জেসনকে অজ্ঞান করা শিখিয়ে দেয়। এরপর শুরু হয় উদ্ধার কার্য। তাদের প্ল্যান অনুযায়ী তারা একজন ছেলেকে বাইরে বের করে আনার কথা ভাবে এবং সেই ছেলেগুলোকে প্রথমে সুইমিং স্যুট পরানো হয় এবং তারপর তাদের মুখের ভিতরে যাতে থুতু না আসে সেজন্য একটা ওষুধ দেয়া হয়। মানে অজ্ঞান থাকাকালীন সময়ে যখন তারা অক্সিজেন মাস্ক পরে থাকবে তখন যাতে তাদের গলার মধ্যে থুতু না চলে যায়, তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যেতে পারে। তারপর তাদেরকে অজ্ঞান করার জন্য ক্যাটামিন ইনজেকশন দেয়া হয় এবং সবশেষে পরানো হয় এয়ারটাইট অক্সিজেন মাস্ক এবং তারপর তাদের হাত পা ভালো করে দড়ি দিয়ে বেঁধে নেওয়া হয় যাতে তাদের নিয়ে সাঁতার কাটার সময় ডুবুরিদের কোনো অসুবিধা না হয়। এবার প্রথম দিন যখন 4 জনকে জীবিত অবস্থায় বার করে আনার চেষ্টা চলছিল তখন হঠাৎ করে তাদের মধ্যে একজনের জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফিরে আসার কারণে তাকে টেনে একটা জায়গার মধ্যে বসানো হয় এবং তাকে আবার অজ্ঞান করার ইনজেকশন দিতেই যাবে, এমন সময় ইনজেকশনগুলো জলের মধ্যে পড়ে যায়। নেভি সিলের একজন জলের মধ্যে ডুব দেয়, আবার সেই ইনজেকশনগুলোকে জল থেকে তুলে এনে তারপরে সেই ছেলেটাকে ইনজেকশন দেওয়া হয়। এভাবে প্রথম 4 জনকে তারা জীবিত অবস্থায় বাইরে বের করে আনতে সক্ষম হয়। তবে যেহেতু তাদেরকে অজ্ঞান করে নিয়ে আসার কথা লোকজনকে জানাতে চায়নি রাজ্যপাল, সেহেতু তাদেরকে গুহার বাইরে আনার সাথে সাথে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়। একইভাবে একজনের পর একজন করে জীবিত অবস্থায় তাদেরকে বাইরে বের করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে যায়। কিন্তু শেষ দিনের দিন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে এবং পাহাড়ের গা বেয়ে গুহার ভিতরে আবার জল ঢোকা শুরু করে। স্বাভাবিকভাবে ডুবুরিরা বৃষ্টি হতে দেখে চিন্তায় পড়ে যায়। তবুও তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে আবার ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। চেম্বার 9-এ পৌঁছে ক্রিস আরেকটা ছেলেকে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সেই 13 জনের মধ্যে বাকি থেকে যায় চাই এবং তাদের কোচ। আসলে চাই বয়সে সবার থেকে ছোট ছিল, তাই অন্যদের তুলনায় তার মুখ ছোট হওয়ার কারণে কোনো এয়ারটাইট অক্সিজেন মাস্ক তার মুখের মধ্যে ঠিকমতো বসছিল না। আর যদি ঠিকমতো মাস্কটা না বসে তাহলে অজ্ঞান করে যখন তাকে নিয়ে যাওয়া হবে তখন যে কোনো মুহূর্তে সেই মাস্কের ভিতরে জল ঢুকে ছেলেটা মারা যেতে পারে। তাই তার জন্য সবচেয়ে ছোট একটা মাস্ক আনা হলেও সেটাও তার মুখের থেকে একটু বড় হয়ে যায়। তখন জেসন বলে, ঠিক আছে, আমি সামলে নেব, এই মাস্ক পরেই ওকে নিয়ে যেতে হবে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখন যদি বাইরে না বেরোনো যায় তাহলে এদের আর বাঁচানো যাবে না, কারণ গুহার ভিতরের জলস্তর বেড়েই চলেছে। তাই জেসন চাইকে নিয়ে চলে যাওয়ার পর সবার শেষে রিক কোচকে বাইরে নিয়ে আসা শুরু করে। আসলে ডুবুরিরা গুহার ভিতরে এগোনোর জন্য সরু সরু দড়ি ব্যবহার করে। এইভাবে কিছু দূর আসার পর রিক দেখে গুহার ভিতরে একটা শুকনো জায়গায় ক্রিস চাইকে তুলে নিয়ে বসে আছে। তাকে দেখে অবাক হয়ে রিক জিজ্ঞেস করে, কি হয়েছে? ক্রিস জানায়, জলের এত স্রোতের কারণে আমার হাত থেকে ওই দড়িটা ছিঁড়ে গেছে, আর গুহার ভিতরে লাইট লাগানোর জন্য যে বিদ্যুতের তার দেওয়া হয়েছে আমি সেই তার ধরে ধরে এতদূর অবধি আসতে পেরেছি।
কিন্তু তারপর আমি রাস্তা চিনতে পারছি না। সে বলে, আমি ছেলেটাকে বাইরে নিয়ে যাচ্ছি, তুমি আমার পিছন পিছন এসো। এবং এইভাবে অনেক বাধা বিপত্তির পর নেভি সিলস এবং বিদেশ থেকে আসা সব ডুবুরিরা মিলে সরকারের সাহায্যে 13 জন ছেলেকে জীবিত অবস্থায় গুহা থেকে বের করতে সক্ষম হয়। উদ্ধার কাজ শেষ হওয়ার পর গ্রামের সবাই তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে। এরপর দেখা যায় 13 জনের বাড়ির লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর মুভি শেষে উদ্ধার কার্য চলাকালীন যারা প্রাণ হারিয়েছিল তাদের শ্রদ্ধা জানানো হয় এবং বলা হয় তাদের স্মৃতিতেই মুভিটা তৈরি করা হয়েছে। শোনা যায় সেই 13টা ছেলেকে উদ্ধার করার কিছুদিন পরেই সেই গুহাটা 6 মাসের জন্য পুরোপুরি জলের নিচে চলে যায়। এই ছিল থাইল্যান্ডের বাস্তব ঘটনা অবলম্বনে মুভি 13 লিভস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।